2025 সালের এই মাঝামাঝি অবস্থানে এসে কেউ যদি আমাকে প্রশ্ন করেন, ভাইয়া আপনি 25,000 টাকা অথবা 22,000 টাকার মধ্যে কোন স্মার্টফোনটি পারচেস করতে চান, আমি তাদেরকে বলতে চাই এই মুহূর্তে সেরা স্মার্টফোন হচ্ছে আমার হাতে থাকা ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। হ্যাঁ, একটা বিষয় নিশ্চয়তা দিতে পারবো না যে এই ফোনটাও ঠিক আগের সিরিজের মতো ব্লাস্ট হবে কিনা, তবে একটা বিষয় বলতে পারি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার হাতে থাকা এই স্মার্টফোনটা যা যা অফার করছে অন্য কোনো স্মার্টফোন ব্র্যান্ড এই মুহূর্তে অফার করছে না। যেমন এই মুহূর্তে বাজেট সেরা স্লিম স্মার্টফোন হচ্ছে এটা, এই মুহূর্তে সব থেকে বেস্ট ডিসপ্লে দিচ্ছে এই স্মার্টফোনটা, বাজেটের সেরা প্রসেসর দিচ্ছে এই স্মার্টফোনটা, আবার বাজেটের মধ্যে সেরা চার্জার থেকে শুরু করে সেরা ক্যামেরাও দিচ্ছে এই স্মার্টফোনটা। তাই আজকের ভিডিওতে স্মার্টফোনটার ভালো দিকগুলোর পাশাপাশি কয়েকটা খারাপ দিকও আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে যাচাই বাছাই করবেন আমার কথাটা কতটা সত্য। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনারা দেখছেন জেকে টেক বিডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বক্সটা আনবক্সিং করে আপনাদেরকে বোর করতে চাই না, তাই এক নজরে দেখে নিন বক্স কন্টেন্টে আপনারা কি কি পেতে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই বিসমিল্লাহ ইনফিনিক্স পয়েন্টকে, কারণ এই স্মার্টফোনটা পর্যালোচনা করার সুযোগ তারাই আমাদেরকে দিয়েছে। তাই স্মার্টফোনটা যারা নগদ এবং সহজ কিস্তিতে পারচেস করতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলবেন না, কারণ তাদের সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেওয়া থাকবে। এবং এই স্মার্টফোনটা যারা যারা স্পেশালি কিস্তিতে পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তারা কিন্তু আমার পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটি এয়ারপডস প্রো। হ্যাঁ, অ্যাপেলের এয়ারপডস প্রো সম্পূর্ণ গিফট। বিশ্বের স্মার্টফোনের তালিকায় সব থেকে স্লিম স্মার্টফোনের থিকনেস হচ্ছে 5.75 মিলিমিটার, আর এই স্মার্টফোনটার থিকনেস হচ্ছে 5.95 মিলিমিটার। বুঝতে পারছেন, এক কথায় বলতে পারি দ্বিতীয় স্লিম স্মার্টফোন হচ্ছে আমার হাতে থাকা ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। হ্যাঁ, স্মার্টফোনটা যেমন লাইট ওয়েট, এটার ওজন আমরা পেয়েছি 155 গ্রামের মতো। সো এক হাতে ব্যবহার করা অথবা দুই হাতে ব্যবহার করা স্মার্টফোনটা হাতে রাখা কমফোর্টনেসের কোনো অভাব থাকবে না এই স্মার্টফোনটা ব্যবহার করার ক্ষেত্রে। স্মার্টফোনটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর, খুবই সিমিলার একটা ডিজাইন। ইনফিনিক্সের ঠিক সিগনেচার ক্যামেরা ডিজাইন হচ্ছে স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে, একটু উঁচু তবে দেখতে বেশ ভালো লাগছে। স্মার্টফোনটার ব্যাক প্যানেলে কিন্তু প্লাস্টিক বডি, এখানে আমরা পলিকার্বনেট ফাইবার বডি দেখতে পাচ্ছি, ম্যাট ফিনিশ করা হয়েছে। দ্যাটস ওয়াই স্মার্টফোনটার মধ্যে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না, তবে স্মার্টফোনটার মধ্যে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই বক্সে দেওয়া ব্যাক কভারটা ব্যবহার করবেন। তবে আরো একটা কারণে ব্যাক কভার ব্যবহার করবেন সেটা অবশ্যই বলছি। স্মার্টফোনটার সাইড ফ্রেমটাও কিন্তু প্লাস্টিক, এবং স্মার্টফোনটা রাইট প্যানেলে পাচ্ছি পাওয়ার বাটন, যার পজিশন সবকিছু ঠিকঠাক লেগেছে। তবে একটা জিনিস দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যেটার জন্য আমরা আগে বলতাম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ইনফিনিক্সের স্মার্টফোনগুলোর মধ্যে থাকতো না, আর সেটা কিন্তু এই স্মার্টফোনটার মধ্যে থাকছে। আর এটার মধ্যে কিন্তু ডুয়াল স্টিরিও স্পিকার অফার করা হয়েছে, তাই সাউন্ড ভলিউমে তেমন একটা প্রবলেম হবে না। তবে যখন আপনার স্মার্টফোনটা দিয়ে কোনো গান শুনবেন সেক্ষেত্রে ব্যাক প্যানেলটা হালকা ভাইব্রেট করে, সেটা মোটামুটি ফিল করা যায় আর কি। আর এই স্মার্টফোনটা এতটা স্লিম হওয়ার কারণে একটি বিষয় নিয়ে আমি অনেক বেশি চিন্তিত, সেটা হচ্ছে স্মার্টফোনটা ব্যান হয়ে যেতে পারে। হ্যাঁ, ব্যান হয়ে যেতে পারে। অবশ্যই আমরা এটা ব্যান টেস্ট করতে পারিনি, কারণ এত টাকা দিয়ে স্মার্টফোন কেনার ক্ষমতা আমাদের নেই, তাই ব্যান টেস্ট করতে পারছি না। তবে আমার ধারণা ব্যান হয়ে যেতে পারে। তাই অবশ্যই বক্সে দিয়ে হার্ড কেস ব্যাক কভারটা দেওয়া থাকবে, সেটা অবশ্যই ব্যবহার করবেন। এবং পরবর্তীতে আপনারা যদি কিনে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রেও হার্ড কেস যেন হয় সেই বিষয়টা ফলো রাখবেন, কারণ সেই ক্ষেত্রে স্মার্টফোনটা একটু শক্তপোক্ত হবে আর কি। স্মার্টফোনটার নিচের দিকে আমরা পাচ্ছি টাইপ সি চার্জিং পোর্ট এবং ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, এবং এখানে কিন্তু শুধুমাত্র দুটি ন্যানো সিম কার্ডই সাপোর্ট করে এবং একটি বটম ফায়ারিং স্পিকার। এছাড়া সবকিছু মিলে স্মার্টফোনটা আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসলে স্মার্টফোনটা যেমন লাইট ওয়েট তেমন স্লিম, এই বিষয়টা নিয়ে প্রশংসা করতেই হচ্ছে। বাজেট বিবেচনায় এই মুহূর্তে সব থেকে সেরা ডিসপ্লেটা অফার করা হয়েছে এই স্মার্টফোনটার মধ্যে। এখানে আমরা পাচ্ছি 6.78 ইঞ্চির একটা 1.5K রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, এবং এটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে, এবং এটার যে কার্ভ প্যানেলটা সেটা কিন্তু এত বেশি কার্ভ করা হয়নি, হালকা কার্ভ, তবে দেখতে বেশ চমৎকার। স্মার্টফোনটার চারিদিকে চিন এবং ব্যাজেল এরিয়া এটাও কিন্তু যথেষ্ট ন্যারো, তাই স্মার্টফোনটা যখন আপনি হাতে নেবেন তখন ফিল করবেন হ্যাঁ আপনার হাতে শুধুমাত্র একটা ডিসপ্লে আছে, এতটা ন্যারো চিন ব্যাজেল স্মার্টফোনটার মধ্যে দেখতে পাচ্ছি। 144 হার্জের হাই রিফ্রেশ রেট পাচ্ছি, তবে এটা যখন পুশ করছিল তখন 120 হার্জেই ম্যাক্স পুশ করতে দেখেছি। তাই এই স্মার্টফোনটার মধ্যে আমরা একটা ফ্লুইড এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। স্মার্টফোনটার কন্টেন্ট দেখেছি, কন্টেন্ট দেখার মধ্যে চমৎকার এক্সপিরিয়েন্স ছিল। এটা ব্ল্যাক লেভেল, স্যাচুরেশন, কন্ট্রাস্ট সবকিছুই এই ডিসপ্লেটা বেশ ভালোভাবেই ব্যালেন্স করতে পেরেছে। এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা পাচ্ছি কিন্তু 4500 নিটস পিক ব্রাইটনেস, তাই আউটডোরে ভিজিবিলিটিতে কোনো প্যারা খাবেন না, রিল্যাক্সে স্মার্টফোনটা যে কোনো সানলাইটে ব্যবহার করতে পারবেন। আর এই স্মার্টফোনটার ডিসপ্লে প্রোটেকশনে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 7i প্রোটেকশনটা ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটা এতটাই স্লিম তাই আমরা অনেকেই ভাবছিলাম স্মার্টফোনটার ব্যাটারি কত হতে পারে, 4000 অথবা 4500 অথবা 4000 একটু কম, বাট না,
স্মার্টফোনটার মধ্যে 5160 mAh ব্যাটারি অফার করা হয়েছে। ভাবা যায় যে এত স্লিম স্মার্টফোনের মধ্যে এত বড় ব্যাটারি সত্যি অতুলনীয়। বিষয়টা ভালো লাগছে। অনেক স্মার্টফোনের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো অলরেডি দেখতে পাচ্ছি, ইন ফিউচারে দেখতে পাবো। তবে খারাপ দিকগুলো আছে বলবো। স্মার্টফোনটার বক্সে আমরা পেয়েছি 45 ওয়াটের চার্জার, যা দিয়ে স্মার্টফোনটাকে প্রায় 1 ঘন্টার কিছুটা কম সময়ে 0 to 100% চার্জ করে নিতে পারছেন। সো তেমন একটা প্যারা নাই। তবে প্যারাটা হচ্ছে স্মার্টফোনটার চার্জিং ব্যাকআপ নিয়ে। স্মার্টফোনটা আমি ব্যবহার করেছি, নর্মাল ইউজে ব্যবহার করেছি, নর্মাল একটু হালকা পাতলা গেম সবকিছু মিলিয়ে 6 ঘন্টা প্লাস মাইনাস স্মার্টফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি। এখন আমি যদি বলি স্মার্টফোনটা স্লিম করতে গিয়ে কি চার্জিং ব্যাকআপ কম পাচ্ছি, আমার এটা মনে হচ্ছে। তবে এই স্মার্টফোনটা যদি আর একটু মোটা করে চার্জারটা অথবা ব্যাটারিটা, চার্জার ঠিকঠাক আছে আর কি, ব্যাটারিটা অ্যারাউন্ড 6000 করা হতো, সেক্ষেত্রে আরো বেশি বেটার হতো, আমাদের চার্জিং ব্যাকআপ আরো বেশি ভালো পেতাম। এখন বর্তমানে ম্যাক্সিমাম আমরা ফোন নিয়েই বেশি সময় পাস করি, তো সেই ক্ষেত্রে চার্জিং ব্যাকআপটা যথেষ্ট দরকার আছে। তবে স্মার্টফোনটা আপনি যদি একদম বেসিক টাইপের ইউজ করেন, তারপরে সকালে চার্জ করলে রাতে আবার চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে। ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এই স্মার্টফোনটা বাংলাদেশে এসেছে দুইটা ভেরিয়েন্টে, 8GB 128GB, বর্তমান দাম হচ্ছে 21999 টাকা, এবং 8GB 256GB বর্তমান দাম হচ্ছে 23999 টাকা। স্মার্টফোনটা কিন্তু আমরা LPDDR4X টাইপের র্যাম পেয়েছি এবং স্টোরেজ টাইপ পেয়েছি UFS 2.2। স্মার্টফোনটার মধ্যে একটা নিউ চিপসেট ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেকের হিলিও Z200। হ্যাঁ, এটা 2025 সালের একটা চিপসেট এবং আপডেটের একটা চিপসেট। এখন এটা যদি পূর্বের Z100 আলটিমেট অথবা Z100 এর সাথে কম্পেয়ার করেন, সেই ক্ষেত্রে কিন্তু তেমন একটা পার্থক্য পাবেন না। তবে স্লাইডলি কিছু সাপোর্ট কিন্তু স্মার্টফোনটার মধ্যে বেটার দেওয়া হয়েছে, তাই এই চিপসেটটা আমরা বিভিন্নভাবে টেস্ট করে দেখেছি। প্রথমেই টেস্ট করেছি স্মার্টফোনটার মধ্যে সিপিইউ থ্রটলিং টেস্ট, 83% পর্যন্ত ম্যাক্স পুশ করতে পারছিল এবং গ্রাফটা দেখতে পাচ্ছেন কোনো প্রকার রেড লাইনে দেখা কিন্তু পাইনি। সো পারফরমেন্স ভালোভাবেই পুশ করতে পারছিল। স্মার্টফোনটার মধ্যে স্টোরেজ টেস্ট করেছি, রেজাল্ট অলরেডি দেখতে পাচ্ছেন। স্মার্টফোনটার মধ্যে অন্তত বেঞ্চমার্ক স্কোর এসেছে 4,45,142 এবং এই স্মার্টফোনটার গিগ বেঞ্চে সিঙ্গেল করে ছিল 668 এবং মাল্টি কোর স্কোর ছিল 1900। স্মার্টফোনটার মধ্যে যে লেভেলের মাল্টিটাস্কিং করেছি, সেই লেভেলে মাল্টিটাস্কিং অনেকেই করবেন আমি জানি। হ্যাঁ, 8 থেকে 10টা অ্যাপ খুব সুন্দরভাবে এই স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করা যাচ্ছিল। আমরা ব্যবহার করেছি, মানে আমাদের হাতে যে ফোনটা আছে সেটা হচ্ছে 8GB র্যাম 256GB রম। স্মার্টফোনটার মধ্যে যখন অ্যাপগুলো সুইচ করছিলাম, অ্যাপগুলো ব্যবহার করছিলাম, কোনো অ্যাপ কিন্তু ক্র্যাশ করতে দেখিনি অথবা পুনরায় রিলোড হয়ে আবার নতুন করে ওপেন হচ্ছিল, এই বিষয়গুলো কিন্তু ফেস করিনি। তাই হেভি মাল্টিটাস্কিং যারা করতে চান তাদের ক্ষেত্রে তেমন একটা প্যারা ফিল করবেন না। এছাড়াও 120 Hz পুশ করার কারণে স্মার্টফোনটার মধ্যে একটা ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম, এই বিষয়টা বলতেই হচ্ছে। আর এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা গেমিং রেজাল্টের কথা বলতে গেলে এখানে আপনি চাইলে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, পাবজি লাইট, পাবজি অথবা হাই গ্রাফিক্সের যে গেমগুলো রয়েছে সেগুলো একটু লো গ্রাফিক্সে আপনি কিন্তু স্মার্টফোনটার মধ্যে রান করতে পারবেন। যদিও এত হাই গ্রাফিক্সের গেমগুলো খেলার ক্ষেত্রে এই স্মার্টফোনটাকে কখনোই পরামর্শ দিব না। আমরা স্মার্টফোনটার মধ্যে যখন গেম খেলছিলাম সেক্ষেত্রে কিন্তু হালকা পাতলা হিট কিন্তু স্মার্টফোনটার মধ্যে জেনারেট করতে দেখেছি। হ্যাঁ, হাই গ্রাফিক্সের গেমগুলো খেলার ক্ষেত্রে পাবজি, ই ফুটবল এই ধরনের গেমগুলো খেলতে গেলে কিন্তু তেমন একটা প্রবলেম আপনারা ফেস করবেন না। আর এই স্মার্টফোনটার যে ইউআইটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি কাস্টমাইজ করা হয়েছে, অনেক বেশি ইনহ্যান্স করা হয়েছে, তাই এত বেশি প্রিইনস্টল অ্যাপ দিয়ে কিন্তু এটা ভরে রাখেনি, তাই বেশ লাইট ওয়েট একটা ইউআই পাচ্ছি। সো যে ধরনের সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনার প্রয়োজনে কাজে লাগবে। আর এই স্মার্টফোনটার মধ্যে কিন্তু আপনি এআই রিমোট সেন্সরটা পাচ্ছেন, মানে রিমোট সেন্সর আপনার পাশে টিভি অথবা এসি, মানে রিমোট দিয়ে যা কন্ট্রোল করা যায় সবকিছুই কিন্তু স্মার্টফোনটার মধ্যে করতে পারছেন। পূর্বে বলেছিলাম যে ক্যামেরার দিক থেকেও চমৎকার সেন্সর ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, স্মার্টফোনটার মধ্যে দেখতে ট্রিপল ক্যামেরা হলেও এখানে মেইন ক্যামেরা হচ্ছে একটি, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল সেন্সর হিসেবে সনি IMX 882 ক্যামেরা সেন্সরটা ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 13 মেগাপিক্সেল। স্মার্টফোনটা দিয়ে যদি আপনি ভিডিও করেন সেক্ষেত্রে রিয়ার ক্যামেরা ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K 30fps এ এবং ফ্রন্ট ক্যামেরা ভিডিও করতে পারবেন 1080 60fps এ। হ্যাঁ, যখন আপনার ভিডিও করবেন চেষ্টা করবেন একটু স্টেবল হাতে ভিডিও করার, সেক্ষেত্রে অবশ্যই একটা বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। তবে আপনি যদি স্টেবল মোডটা অন করে নেন সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 1080 30fps এর সাপোর্ট পাচ্ছেন। ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে স্মার্টফোনটা দিয়ে আউটডোরে ছবি তুলেছি, সেখানে শার্পনেস, ডিটেল, কালার স্যাচুরেশন, কন্ট্রাস্ট সবকিছুই মোটামুটি বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল। ফেস টিউনটাও যথেষ্ট ভালো, ইমপ্রেসিভ লেগেছে। তাই যারা সোশ্যাল মিডিয়াতে ডিরেক্টলি ছবি আপলোড করতে পছন্দ করেন, মানে এডিট ছাড়া, তারা কিন্তু এই ছবিগুলো আপলোড করতে পারবেন। এইজ রিডাকশন সেটাও কিন্তু মোটামুটি পারফেক্ট ব্যালেন্স করতে পারছে, একটু ক্লোজ এরিয়াতে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে। এছাড়া এটার যে হাই ডাইনামিক রেঞ্জ সেটাও মোটামুটি ব্যালেন্সিং মনে হচ্ছে, ছবিগুলো দেখতে বেশ আই ক্যাচি মনে হচ্ছিল। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা 13 মেগাপিক্সেলের ছবি তুলেছি, সেখানে শার্পনেস, ডিটেল, এইজ রিডাকশন তিনটাই কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল, ছবিগুলো দেখতে ভালো লাগছিল আর কি। যখন আপনি ছবিগুলো দেখবেন তখন বিষয়টা বুঝতে পারবেন। এছাড়া স্মার্টফোনটা দিয়ে যদি লো লাইটে ছবি তুলেন সেক্ষেত্রে একটু স্ট্রাগল করতে পারে, তাই
আমি পরামর্শ দিব অবশ্যই একটু ভালো আলোতে ছবি তোলা ট্রাই করবেন, রেজাল্ট পর্যাপ্ত ভালো আসবে এবং ডিটেলসটাও ভালো ধরে রাখতে পারবে। রিয়ার ক্যামেরাতেও সেম। বাই দ্য ওয়ে, ছোট্ট 2 থেকে 3টা পয়েন্ট বলতে একটু ভুলে গেছিলাম, সেটা হচ্ছে স্মার্টফোনটার মধ্যে কিন্তু আমরা বিল্ট ইন অ্যান্ড্রয়েড 15 পাচ্ছি। আর এই স্মার্টফোনটার মধ্যে কয় বছরের আপডেট আসবে সেই নিয়ে সঠিক কোনো তথ্য ইনফিনিক্স এখন পর্যন্ত শেয়ার করেনি, তাই এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারতেছি না। আর আরেকটা বিষয় হচ্ছে স্মার্টফোনটার মধ্যে কিন্তু ক্যামেরা টু এপিআই আনলক করা আছে, তাই আপনি চাইলে কিন্তু জি ক্যাম, এলএমসির মতো ক্যাম স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করতে পারবেন। এখন আমি যদি বলি 22 থেকে 24 হাজার টাকার মধ্যে এই স্মার্টফোনটা সব থেকে সেরা স্মার্টফোন, তাহলে একদমই ভুল হবে না, কারণ কোনো অফিসিয়াল ব্র্যান্ড এই ধরনের স্পেসিফিকেশন এখন পর্যন্ত অফার করতে পারেনি। স্মার্টফোনটা সব থেকে স্লিম স্মার্টফোন, স্মার্টফোনটার মধ্যে সব থেকে হাই রেজলিউশনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এটা ডিসপ্লেটাও কিন্তু 1.5K রেজলিউশনের 144 হার্টজের হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। এটা কালার কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নাই দাম বিবেচনায়। স্মার্টফোনটার মধ্যে ডুয়েল স্টিরিও স্পিকার, স্মার্টফোনটার মধ্যে 5100 mAh ব্যাটারি। হ্যাঁ, এটা নিয়ে আরেকটা কথা আছে, স্মার্টফোনটার বক্সে আমরা 45 ওয়াটের চার্জার পেয়েছি। নিউ একটা প্রসেসর স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে, পর্যাপ্ত র্যাম রমও স্মার্টফোনটার মধ্যে থাকছে, আর অ্যান্ড্রয়েড ভার্সনটাও যথেষ্ট আপডেটেড। তাই এই দিকগুলো যদি বিবেচনা করি তাহলে বলতে হবে স্মার্টফোনটা বেস্ট। তবে প্রবলেম হচ্ছে দুইটা, সেটা হচ্ছে অতিরিক্ত স্লিম হওয়ার কারণে স্মার্টফোনটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আবার যদি উল্টাপাল্টা ভাবে পড়ে যায় সেক্ষেত্রে ডিসপ্লেটাও ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে স্মার্টফোনটার চার্জিং ব্যাকআপ। আসলে এত স্লিম করতে গিয়ে ব্যাটারিটা 5000-এর অ্যারাউন্ড না রেখে যদি 6000 করা হতো, সেক্ষেত্রে চার্জিং ব্যাকআপটা আমরা যথেষ্ট ভালো পেতাম। সো এই ছিল আমার রিভিউ। আপনাদের কাছে যদি মনে হয় স্মার্টফোনটা আপনার জন্য বেস্ট, তাহলে আপনি স্মার্টফোনটা নিতে পারেন, আর অন্যথায় স্মার্টফোনটাকে ইগনোর করতে পারেন। তাই বিদায় নিচ্ছি, আমি জাকির হাসান পার্থ। আসসালামু আলাইকুম।